আজ আমরা শুরু করছি বল ও গতি চ্যাপ্টারের কিছু অঙ্ক। এই অঙ্কগুলো যে যে ফর্মুলা বা যে যে সূত্র দিয়ে আমরা করব সেইগুলো আমরা একটু লিখে নিচ্ছি। আমরা আগের দিন যে সূত্রগুলো শিখেছিলাম, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে যেটা শিখেছিলাম যে F ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। আমি আবার বলে দিচ্ছি যে F ছিল যেখানে বল, এম ছিল ভর এবং এ ছিল হচ্ছে ত্বরণ। আবার আমরা আগেই পড়েছি যে ত্বরণ মানে এ হলো বেগের পরিবর্তন বাই সময়, যেখানে ভি হলো কোনো একটি বস্তুর অন্তিম বেগ, ইউ হলো প্রাথমিক বেগ এবং টি হলো সময়। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, তো এই 1 নম্বর ইকুয়েশন থেকে লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বাই টি, ত্বরণের জায়গায় আমরা এটা লিখলাম। আবার এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ, ব্র্যাকেটটা খুলে দিলাম, দিয়ে এমটাকে দুজনের সাথে মাল্টিপ্লাই করলাম, তাহলে এম ভি মাইনাস এম ইউ মাইনাস বাই টি। এই যে এম ভি মানে ভর ইন্টু অন্তিম বেগ, এই যে টার্মটা আমরা পাচ্ছি সেটা হলো অন্তিম ভরবেগের টার্ম। আবার এম ইন্টু ইউ, এই যে রাশিটা আমরা পাচ্ছি এইটা তাহলে কি হয়ে যাবে, প্রাথমিক ভরবেগ। তার মানে বলকে আমরা আরেকটা যেভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা হলো অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ ডিভাইডেড বাই টি। এইরকম রিলেটেড কতগুলো অঙ্ক আমরা আজকে করব। আমাদের প্রথম অঙ্ক, 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। 5 সেকেন্ড পর বস্তুটিকে থামানো হলো, বস্তুর ওপর প্রযুক্ত বল কত? তো আমাদেরকে ফার্স্টে লিখে নিতে হবে যে কি কি দিয়ে দিয়েছে। ফার্স্টে আমাদেরকে দিয়ে দিয়েছে ভর, ভরকে লিখি আমরা স্মল এম দিয়ে, এম ফর মাস, ইংলিশে ভরকে বলে মাস, তাই আমরা এম দিয়ে ডিনোট করি। সেটা দিয়ে দিয়েছে 5 কেজি। এত বেগে গতিশীল মানে একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল, তার মানে ওর প্রাথমিক বেগ u ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে বলছে 5 সেকেন্ড পর বস্তুটিকে থামানো হলো। এই দিকটায় খেয়াল রাখো, থামানো হলো মানে বস্তুটা স্থির অবস্থায় চলে এলো। তাহলে একটা বস্তু গতিশীল ছিল, আমি বস্তুটার ওপর কিছু বল প্রয়োগ করলাম, করে বস্তুটাকে থামালাম। জাস্ট লাইক একটা গাড়ি চলছিল, একটা গাড়িতে ব্রেক কষা হলো, তাহলে গাড়িটা কি হয়ে যাবে, থেমে যাবে। এই ব্রেক দেওয়া মানে গাড়িটার গতির বিরুদ্ধে একটা বল প্রয়োগ করা। তো থামানো হলো মানে বস্তুটা থেমে গেল, তাহলে যে বেগ নিয়ে যাচ্ছিল সেই বেগটা ছিল ওর প্রাথমিক বেগ, এবং 5 সেকেন্ড পর যে বেগটা হলো সেটা হলো ওর অন্তিম বেগ। যেহেতু বস্তুটা থেমে গেল তাহলে অন্তিম বেগ v ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত, 0, কারণ কি বস্তুটা কি হয়েছে, থেমে গেছে। তাহলে v ইজ ইকুয়াল টু 0। ওকে, কত সময় পর, 5 সেকেন্ড পর, তাহলে সময় ইজ ইকুয়াল টু হচ্ছে 5 সেকেন্ড। এবারে আমাকে জিজ্ঞাসা করেছে যে প্রযুক্ত বল কত। তো আমরা জানি কি সূত্র কোনটা ইউজ করব আমরা, F ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এবারে যেহেতু ত্বরণটা এখানে দেওয়া নেই, আমাদেরকে বেগ হিসাবে দেওয়া রয়েছে, তাহলে ত্বরণের এই ফর্মুলাটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি এটা দিয়ে। ওকে, v মাইনাস ইউ বাই টি দিয়ে আমরা রিপ্লেস করে দিলাম। v কত, 0, তাহলে আমরা এখানে বসালাম 0 মাইনাস ইউ কত, 10, 5টা আমরা ভরটাকেও বসিয়ে দিচ্ছি, ভর বলে দিয়েছে 5, সময়ও বলে দিয়েছে 5, 5 5 কেটে গেল, তাহলে -10। যেহেতু বলের একক হচ্ছে নিউটন, কারণ কি বাকি সমস্ত একক এসআই ইউনিটে রয়েছে, তাহলে বলের এককটাও হবে কত, এসআই ইউনিটে।
না, আমরা কি দেখতে পেলাম যে এক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা ইউজ করলাম সেখানে আমরা দেখতে পেলাম যে ফোর্সের আগে মানে বলের যে মানটা সেটা ঋণাত্মক এসছে। ঋণাত্মক কথার অর্থ কি, যে এক্ষেত্রে আমি যে বলটা প্রয়োগ করেছি সেটা বস্তুর গতির বিপরীতে। এখানে ঋণাত্মক চিহ্নটি, ঋণাত্মক এই যে চিহ্নটা আমরা এসছে, ঋণাত্মক চিহ্ন, ঋণাত্মক চিহ্নের অর্থ হলো প্রযুক্ত বল বস্তুর গতি বিপরীতে। তাহলে যে বল প্রয়োগ করেছি সেটা বস্তুর গতির বিপরীতে। আগের মতোই অঙ্কটা একটু ডিফারেন্ট আছে। এখানে কি বলেছে, 100 গ্রাম ভরের একটি বস্তুকে 25 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ছোড়া হলো। বস্তুটি 0.2 সেকেন্ড পর স্থির হলো। বলটির ওপর কত বল প্রয়োগ করে থামানো হলো? তো এখানেও ভর ইজ ইকুয়াল টু হচ্ছে 100 গ্রাম। ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এত বেগ নিয়ে বস্তুটি যাচ্ছিল, তাহলে ইউ হলো 25 মিটার পার সেকেন্ড। তারপরে স্থির হলো 0.2 সেকেন্ড পর বস্তুটি স্থির হয়ে গেছে, তার মানে ভি ইজ ইকুয়াল টু 0 এবং সময় হচ্ছে 0.2 সেকেন্ড। এখানে বাকি যে জিনিসগুলো দেওয়া রয়েছে মানে বেগ যেটা দেওয়া রয়েছে সেটা মিটার পার সেকেন্ডে দেওয়া রয়েছে, কিন্তু ভর যেটা দেওয়া রয়েছে সেটা গ্রামে দেওয়া রয়েছে। তো এখানে এটাই ট্রিক যে ফর্মুলাটা একই হবে, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ আর এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এই ফর্মুলাটাই হবে এখানে। কিন্তু মেন যে প্রবলেম যে এখানে এমটা 100 গ্রাম রয়েছে কিন্তু বেগটা রয়েছে মিটার পার সেকেন্ড। তো আমাদের ক্ষেত্রে সবচেয়ে ইজি হবে যদি আমরা ভরটাকে গ্রাম থেকে কেজিতে নিয়ে যাই। আমরা জানি যে গ্রাম থেকে কেজিতে নিয়ে যেতে গেলে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হয়। তার মানে এখানে লিখবো কি 100 বাই 1000 কেজি। আমরা সিম্পলি কি করবো, এই 0 0গুলোকে কেটে দেবো, তাহলে 1/10 থেকে যাচ্ছে। আমরা এখানে এই 1/10টাকেই বসাবো। ভি হচ্ছে 0, এম হচ্ছে ইউ হচ্ছে 25, টাইম হচ্ছে 0.2। ওকে, তাহলে এটা হয়ে গেল -25/10 ইন্টু 0.2। এর যে এই ডেসিমেলটাকে আমি তুলে দিচ্ছি, দিয়ে ওপরে 10 লিখছি। 0.2 এর একটা ডেসিমেল রয়েছে সেটাকে আমরা তুলে দিচ্ছি, তাহলে ওপরে একটা 10 লিখতে হবে। এই 10 তাহলে কেটে গেল, তাহলে পেলাম কত, -25/2। অবশ্যই আমরা সবকটা এসআই সিস্টেমে নিয়ে গেছি, তাহলে একক হবে নিউটন। और -12.5, 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5 হয়, তাহলে 12.5 নিউটন। এটা হবে আমাদের অ্যান্সার। সো এখানেও ঋণাত্মক চিহ্নটা আসছে বিকজ এখানেও আমরা কি করেছি, বস্তুর গতির বিরুদ্ধে বল প্রয়োগ করেছি। নেক্সট কোয়েশ্চেন, এটা একটু ইম্পর্টেন্ট। একটি বস্তুর ভর 50 গ্রাম, বস্তুর ওপর 25 ডাইন বল প্রয়োগ করা হলো, ফলে 15 সেকেন্ড পর বস্তুর ভরবেগ কত হবে সেটা জিজ্ঞাসা করেছে আমাদের। তাহলে কি কি দিয়ে দিয়েছে, আগে বস্তুর ভর দিয়ে দিয়েছে যে 50 গ্রাম হচ্ছে বস্তুর ভর, এবং সেই বস্তুর ওপর আমি যে বল প্রয়োগ করেছি সেটা হচ্ছে 25 ডাইন। যেহেতু এখানে ভরটাও গ্রামে রয়েছে এবং বলটাও ডাইনে রয়েছে অর্থাৎ সিজিএস এ রয়েছে, তাই এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই। টি ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 15 সেকেন্ড। যেহেতু এই অঙ্কে কোনো বেগের পরিবর্তন বা প্রাথমিক বেগ বা অন্তিম বেগ কিছু বলেনি, তাহলে ফার্স্টে আমরা কি করব, ত্বরণটাকে বার করে নেবার চেষ্টা করব। বিকজ এখানে বল দেওয়া রয়েছে এবং ভরও দেওয়া রয়েছে, তো সেখান থেকে আমাদের ত্বরণ বার করা খুব ইজি হবে। তাহলে আমরা প্রথম সূত্র যেটা ব্যবহার করব সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এই সূত্রটা আমরা ব্যবহার করব, যেখানে এফ হচ্ছে 25, এম হচ্ছে 50 আর এ হচ্ছে আমরা জানি না। তাহলে এ কত হবে 25, আর 50টা এখানে গুণে ছিল, আমি যেই সাইড চেঞ্জ করব তাহলে নিচে ভাগে চলে আসবে। ঠিক আছে, যদি আমি 5 দিয়ে কাটি, 5 5 এ 25, যদি 10 দিয়ে কাটি আমরা একেবারেও কাটতে পারতাম, 25 দুগুণে 50 হয়, তাহলে কত হলো 1/2 মানে হাফ। তাহলে এর ভ্যালু এলো মানে
ত্বরণের ভ্যালু এলো হাফ অর 0.5, অবশ্যই কি সিজিএস এ রয়েছে সব কটা, তাহলে এখানে কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, এখানে কিন্তু আমাদের সিজিএস এ সব কিছু রয়েছে, তাহলে সেই অনুযায়ী এর ভ্যালু কিন্তু মানে এর একক যেটা সেটাও কিন্তু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে আসবে। নাও এবার আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে ভরবেগ কত হবে। আমরা ত্বরণ পেয়ে গেছি, তাহলে ত্বরণ থেকে আমরা বেগ পেয়ে যাব। আমরা কি জানি ত্বরণ মানেই হচ্ছে কি বেগ বাই সময়, মানে বেগের পরিবর্তন বাই সময়। যেহেতু এখানে বেগের কোনো পরিবর্তন বলে দেয়নি, তাহলে আমরা জাস্ট ভি বাই টি লিখছি, মানে এ ইজ ইকুয়াল টু জাস্ট আমরা লিখছি ভি বাই টি। তাহলে এ কত 0.5 ইজ ইকুয়াল টু ভি, আর টি কত 15 সেকেন্ড, তাহলে 0.5 ইজ ইকুয়াল টু ভি বাই 15, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু ভি বাই 15, মানে ভাগে ছিল, একে আমরা এই দিকে পাঠাচ্ছি মানে গুণ হবে, তাহলে 0.5 ইন্টু 15, 5×15 কত হয় আমরা জানি 75, আর এই যেটা ডেসিমেল রয়েছে তাহলে 7.5। ভি মানে বেগ, বেগের একক কি হয় সেন্টিমিটার পার সেকেন্ড। কেন সেন্টিমিটার পার সেকেন্ড হলো, বিকজ এখানে ত্বরণটাও সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ সিজিএস এ আছে, তাহলে বেগের ইউনিটটাও কিন্তু আমরা সিজিএস এ লিখবো। আর আমরা জানি কি 15 ইন্টু 5 হয় 75, কিন্তু এখানে একটা ডেসিমেল আছে, তাহলে এখানে হবে 7.5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হলো আমার কি বস্তুর বেগ, কিন্তু আমাকে জানতে চাইছে ভর বেগ, তাহলে আমরা কি করব জাস্ট বেগের সাথে ভরটাকে গুণ করে দেবো। তাহলে বেগ ছিল এটা, মানে ভি বেরিয়েছে আমার কত 7.5 সেন্টিমিটার পার সেকেন্ড, আর ভর তো আমি অলরেডি জানি 50 গ্রাম, তাহলে ভর বেগ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 7.5 ইন্টু 50। এই ডেসিবেলটা আমি তুললাম, তাহলে নিচে একটা 10 আছে, তাই তো দশমিক সাইন তুলে দিলে, দশমিক তুলে দেওয়া মানে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 0 0 কেটে গেল, তাহলে আমার কি রইলো 75 ইন্টু 5, 5 5 এ 25, 2 হাতে, 5 7 35, আর 2 হচ্ছে 37, তার মানে 375। কিন্তু এর একক কি হবে, ভরবেগের একক কি হবে, ভর ইন্টু বেগের একক, তার মানে 375, ভরের একক কি গ্রাম, আর বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এই প্রসেসটা শর্টেও করতে পারতাম, বাট আমি ইচ্ছা করে ভেঙে ভেঙে প্রসেসটা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কি মেথড ইউজ করছি, কি লজিক ইউজ করছি এই অঙ্কগুলো করার জন্য। এর আগে যে টাইপের অঙ্ক করালাম এটা ঠিক তার উল্টোটা। 3 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে হঠাৎ 0.05 সেকেন্ড পর 50 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো। অর্থাৎ বস্তুটা স্থির অবস্থায় ছিল, মানে প্রথমে স্থির ছিল, তারপরে কিছু সময় পর ও চলতে শুরু করলো। অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে, প্রাথমিক বেগটা মানে ইউটাকে 0 ধরে নিতে হবে, কারণ কি বস্তুটা প্রথম অবস্থায় কিন্তু স্থির ছিল, তারপরে বস্তুটার একটা নির্দিষ্ট বেগ অর্জন করলো। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে m ইজ ইকুয়াল টু 3 কেজি স্থির অবস্থা থেকে, অর্থাৎ u ইজ ইকুয়াল টু হচ্ছে 0, v মানে যে বেগটা অর্জন করলো সেটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, অ্যান্ড টাইম হচ্ছে 0.05 এত সেকেন্ড। ওকে, নাও বস্তুর উপর প্রযুক্ত বল কত, ঠিক একই ফর্মুলা আমরা ইউজ করব। সূত্র কি, F ইজ ইকুয়াল টু m ইন্টু a or m ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে m হচ্ছে 3 কেজি, v হচ্ছে 50, u হচ্ছে 0 কারণ কি বস্তুটা স্থির অবস্থা থেকে শুরু করেছে, এবং সময় হচ্ছে 0.05, অর্থাৎ 3 ইন্টু 50 ডিভাইডেড বাই 0.05। এবারে এই যে ডেসিমেল এটাকে আমরা তুললাম, আমরা দেখতে পাচ্ছি দশমিকটা 2 ঘর আগে ছিল, তাহলে ওপরে আমাদেরকে 100 গুণ করতে হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল শুধু 5, 5 দিয়ে এটাকে কাটলাম 10, তাহলে কত হলো 3-এর পর 1 2 3, 3টে শূন্য, এর একক কি হবে অবশ্যই নিউটন।
তাহলে এফ ইজ ইকুয়াল টু 3000 নিউটন। এখানে তোমরা দেখতে পাচ্ছ এফ এর ভ্যালু কিন্তু এখানে পজিটিভ এসছে, আগেরগুলোর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ আসছিল, কিন্তু এখানে কিন্তু এফ এর মান পজিটিভ এসছে। কারণ কারণ কি বস্তু যেদিকে গতিশীল হয়েছে বলটাও আমাদেরকে সেই দিকে প্রযুক্ত করতে হয়েছে। মানে ধরো একটা গাড়ি স্থির অবস্থায় রয়েছে, বন্ধ রয়েছে, তা গাড়িটাকে চালিয়ে আমরা গাড়িটাকে চালাতে চাইছি, তাহলে কি হবে, আমরা গাড়িটা অন করব, দিয়ে আমরা কি করব, যে গাড়িটা অ্যাক্সেলারেট করব, অ্যাক্সেলারেটর টিপবো, তবেই তো গাড়িটা চলতে শুরু করবে। সেক্ষেত্রে কি করছি, আমাদের সময়ের সাথে বেগের বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ আমাদের ত্বরণের সৃষ্টি হচ্ছে। তাহলে ত্বরণ সৃষ্টি করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, প্রযুক্ত বল যেদিকে বস্তুর গতি সেই দিকে প্রযুক্ত করতে হচ্ছে। কিন্তু তাহলে যে এক্ষেত্রে কি হচ্ছে, যে প্রযুক্ত বল এবং গতির অভিমুখ সমান একই দিকে হচ্ছে। এরপরে আমরা চলে যাব নিউটনের তৃতীয় গতিসূত্রে। আমরা প্রথম এবং তৃতীয় গতিসূত্র অলরেডি করে ফেলেছি, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্রে এবার আমরা চলে যাব। নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে, যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে আমি ধরে নিচ্ছি আমি যদি একটা ক্রিয়া করি, সাপোজ একটা বস্তুর ওপর বি, আমি বি এর ওপর একটা ক্রিয়া করছি, মানে একটা বল প্রযুক্ত করছি। তাহলে আমি যে বলটা প্রযুক্ত করেছি সেটা নাম দিলাম F1। F1টার ডিরেকশনটা কোন দিকে, এ থেকে বি এর দিকে। তাহলে নিউটন বলছেন যে বিও এর ওপর, মানে আমার ওপর একটা বিপরীত বল প্রয়োগ করবে, কিন্তু সমান বল। মানে যদি আমি F1 বল প্রয়োগ করি, বিও আমার উপর F1ই বল প্রয়োগ করবে, মানে সমান মানের বল প্রয়োগ করবে, কিন্তু তার অভিমুখ ডিরেকশন যেটা হবে সেটা কিন্তু বিপরীত অভিমুখী হবে। তার মানে বি যে বলটা প্রয়োগ করবে, সাপোজ আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে F2 বল, তার অভিমুখ হবে বি থেকে এ দিকে। তাহলে নিউটন বললেন এই F1 বল এবং F2 বলের মান কিন্তু সমান, কিন্তু ওরা বিপরীতমুখী। তাহলে আমি বোঝাবো কি করে বিপরীতমুখী, আমি একটা মাইনাস সাইন বসিয়ে দেবো। এই মাইনাস সাইনটা বোঝাচ্ছে যে এর F1 এর অভিমুখ যেদিকে, F2 এর অভিমুখ তার ঠিক বিপরীত দিকে। এটা আমরা প্র্যাকটিক্যাল যে কোনো ইয়েতে আমরা ফিল করতে পারি। যে ধরো আমরা যদি দেওয়ালে গিয়ে একটা ঘুষি মারি, তাহলে আমরা কি দেখবো, যে আমাদের হাতে লাগছে, আমাদের হাতে ব্যথা লাগবে, তাই তো? কেন? কারণ কি যখন আমরা বল প্রয়োগ করছি, আমরা যে ক্রিয়াটা করছি সেই ক্রিয়াটা কি, যে আমরা দেওয়ালের ওপর আমরা দেওয়ালকে একটা ঘুষি মারলাম। তাহলে এই যে এটা হলো আমাদের ক্রিয়া, এটা আমরা যেটা করলাম, আমরা যে বলটা প্রয়োগ করলাম সেটা হলো ক্রিয়া। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী দেওয়ালটাও আমাদেরকে কি করবে, সমান এবং বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে। সেটা কার ওপর, আমার ওপর, মানে যে ঘুষি মারলো তার ওপর। তাহলে এক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিন্তু একটা বস্তুর ওপরই হচ্ছে না। আমি ক্রিয়া করছি বি বস্তুর ওপর, আর বি প্রতিক্রিয়া দিচ্ছে এর ওপর। আবার বলছি, এ বস্তুটা ক্রিয়া করছে বি এর ওপর, মানে বিকে বল প্রয়োগ করছে, আর বি বস্তুটা প্রতিক্রিয়া দিচ্ছে কার ওপর, এর ওপর। ঠিক আছে? তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া যেটা, সেটা কিন্তু সবার মানে একই সেম বস্তুর ওপর, একই বস্তুর ওপর ক্রিয়াশীল নয়, দুটো আলাদা বস্তুর ওপর ক্রিয়াশীল হচ্ছে। ওকে, আশা করি এটা ক্লিয়ার। আর এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে এদের মান দুটো সমান, কিন্তু অভিমুখ কিন্তু দুজনেরই আলাদা। অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা নিচ্ছি যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে। তাহলে সূর্যের চারপাশে যখন পৃথিবী ঘুরছে, আমরা জানি যে কি, যে সূর্য তার যে সোলার সিস্টেমে, তার সৌরজগতে যে গ্রহগুলো আছে তাদের একটা আকর্ষণ বল দ্বারা নিজস্ব কক্ষপথে নিজের চারদিকে ঘোরায়। তার মানে সূর্য একটা বল প্রয়োগ করছে, একটা আকর্ষণ বল প্রয়োগ করছে কার ওপর, পৃথিবীর ওপর। সেম ভাবে তাহলে সেই বলটা কি সূর্য থেকে পৃথিবীর দিকে কাজ করছে, সূর্য আকর্ষণ করছে পৃথিবীকে। একইভাবে পৃথিবীও কি করবে, ঠিক তার বিপরীত অভিমুখে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, অর্থাৎ পৃথিবীও কি করবে, সূর্যের ওপর একটা প্রতিক্রিয়া বল, একটা আকর্ষণ বল পৃথিবী থেকে সূর্যের দিকে ক্রিয়াশীল হবে।
রকেটের গতি এটাকেও আমরা তৃতীয় গতিসূত্র অনুযায়ী বর্ণনা করতে পারি। এক্ষেত্রে কি হয় যে রকেটের মধ্যে একটা বিশেষ প্রকোষ্ঠ থাকে যেখানে জ্বালানি হিসাবে বিভিন্ন রকমের গ্যাসের মিশ্রণকে দহন করা হয়। এই দহনের ফলে যে গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসটা উচ্চ চাপে একটা সরু নল দিয়ে বের করানো হয়। সেই সরু নল দিয়ে যে গ্যাসটা বেরোয় সেই গ্যাসের চাপ প্রচুর থাকে, সেই গ্যাসের মানে চাপটা খুব বেশি হয়। সেই চাপের জন্য কি হয়, সেই গ্যাসটা বেরোনোর সময় মাটির ওপর একটা বল প্রয়োগ করছে, তখন ওই বেরিয়ে যাওয়ার সময় গ্যাসগুলো যখন ওই রকেটের পেছন দিকে যে সরু নলটা থাকে সেখান থেকে বেরোনোর সময় কি হয়, তীব্র বেগে নির্গত হওয়ার ফলে এখানে যখন বেরিয়ে আসছে তখন তার অপোজিটে মানে রকেটের দিকে একটা উচ্চমানের প্রতিক্রিয়া বল সৃষ্টি করে, যার জন্য কি হয় রকেট ওপর দিকে মুভ করতে পারে, ওপর দিকে উঠতে পারে। তাহলে রকেটের গতিটা আমরা অন্য একটা মেথড দিয়ে মানে অন্য একটা কনসেপ্ট দিয়েও বোঝানোর চেষ্টা করব, কিন্তু এই রকেটের গতির তৃতীয় গতিসূত্র অনুযায়ীও কিন্তু বর্ণনা করা যায় যে এক্ষেত্রেও একটা ক্রিয়া হচ্ছে, তার অপোজিটে প্রতিক্রিয়ার জন্য রকেটটা কি করছে, প্রতিক্রিয়া বলের সৃষ্টি হওয়ার জন্য রকেট বা অন্য যে জেট প্লেন যেগুলো হয় সেগুলো কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে। নেক্সট এটা আছে যে ধরো কোনো একটা বস্তুকে আমরা একটা টেবিলের ওপর রেখে দিলাম, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে বস্তুটা স্থির অবস্থায় রয়েছে, তাই তো? মানে একটা টেবিলের উপর একটা বই রেখে দিলাম, তো আমরা দেখতে পাবো যে বস্তুটা স্থির অবস্থায় আছে। কেন? সেক্ষেত্রে কেন স্থির অবস্থা থাকে সেটা বোঝাচ্ছি। ধরো এটা টেবিল, এখানে আমি একটা বই রেখে দিয়েছি, তো আমরা কি জানি যে প্রত্যেক বস্তুর নিজস্ব একটা ওজন রয়েছে, তাই তো? একটা ওয়েট রয়েছে। সেই ওজন জিনিসটা কি আমরা বলেছিলাম যে ওজন হলো সেই বল যে বল দ্বারা পৃথিবী আমাদেরকে নিজের কেন্দ্রের দিকে টানে। তাহলে এই বস্তুটার ওজন এই বিন্দু থেকে নিচের দিকে ক্রিয়াশীল হবে, যাকে আমরা বলছি ডাব্লু। অর্থাৎ আমি বলতে পারি এই বইটা টেবিলের ওপর একটা ডাব্লু পরিমাণ বল প্রয়োগ করছে। তাহলে টেবিলও নিশ্চয়ই বলটার ওপর একটি সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করবে, কিন্তু কোন দিকে? ওপরের দিকে। এটাকে বলছি আর। এই আর হলো প্রতিক্রিয়া বল, বা এই আরটাকে আমরা প্রতিক্রিয়া বলই বলছি, কিন্তু এই আরটা হচ্ছে কি যে বিপরীতমুখী। তাহলে আমি লিখতে পারি আর হচ্ছে মাইনাস অফ ডাব্লু। আর এবং ডাব্লুর মান সমান কিন্তু অভিমুখ আলাদা, তাহলে হয়ে গেল কি আর ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডাব্লু। তাহলে প্রতিক্রিয়া বল যেদিকে কাজ করে বস্তুর ওজন তার ঠিক বিপরীত দিকে কাজ করে। এই জন্য কোনো একটা বস্তুকে যদি আমি একটা টেবিলের ওপর রেখে দিই তাহলে আমি দেখবো যে বস্তুটার মধ্যে কোনো গতির সৃষ্টি হচ্ছে না, কারণ কি এই দুই বলের ক্রিয়ায় বস্তুটা কিন্তু স্থির অবস্থায় রয়েছে। তাহলে এই দুটো ক্লাসে আমরা কি শিখলাম? নিউটনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গতিসূত্র শিখেছি, এবং এছাড়াও আমরা শিখেছি যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা কিভাবে করব। নেক্সট দিন আমরা রৈখিক ভরবেগ এই ধারণাটা আমরা ইন্ট্রোডিউস করব, এই সম্পর্কে আমরা পড়ব রৈখিক ভরবেগ সম্পর্কে, এবং এছাড়াও এই চ্যাপ্টারে বিভিন্ন ধরনের যে বলগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো। আজকের আমাদের এই ক্লাস এই অবধি। অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। নিউটনের এই চ্যাপ্টারে বল ও গতির চ্যাপ্টারের অঙ্কগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য।